বিজেপি আরএসএসের নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিদগ্ধ মহল। দেশজুড়ে বাঙালি হেনস্থা ও নির্যাতনের বিরুদ্ধে এবার রাস্তায় নামার হুমকি দিলেন রাজ্যের একঝাঁক বুদ্ধিজীবী। দেশ বাঁচাও গণমঞ্চের ব্যানারে ২৭শে জুলাই কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে পৌরোহিত্য করেন প্রাক্তন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সৈকত মিত্র, সমাজকর্মী বর্ণালী মুখার্জি, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত ও সাংবাদিক সুমন ভট্টাচার্য ও অনন্যা চক্রবর্তী। এদিনে প্রেস কনফারেন্সের উল্লেখযোগ্য বিষয় ছিল সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাঙালিদের ওপর পুলিশের অত্যাচার নির্যাতনের ঘটনা, যেখানে মূলত বিজেপি শাসিত রাজ্যে টার্গেট হচ্ছেন মুসলিম ও মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এদিন এরকম কিছু ভুক্তভোগী মানুষকে প্রেস কনফারেন্সে আনা হয়েছিল, যাদের কেউ কেউ বিজেপি শাসিত মহারাষ্ট্র, উড়িষ্যায় নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। যেমন নদিয়ার মতুয়া সম্প্রদায়ের নিশিকান্ত বিশ্বাস, যার 2 ছেলেকে মহারাষ্ট্রের পুলিশ আজ প্রায় 3 মাস আটক করে রেখেছে বিনা বিচারে। শোকে নিশিকান্তবাবুর স্ত্রী ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেছেন, যে যন্ত্রণার কথা বলতে গিয়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। একইভাবে মহারাষ্ট্রে 4 দিন ধরে আটক মুসলিম যুবক কীভাবে পুলিশের অত্যাচারের শিকার হয়েছেন তার ব্যাখ্যা দিলেন। উপস্থিত সবাইকে শিহরিত হতে হয়, যেখানে গরম ভাতের সাথে ঠান্ডা ফ্রিজের জল খাইয়ে তাদেরকে অসুস্থ করে দেওয়া হয়েছে। এদিন প্রেস মিটে বক্তব্য রাখেন বর্ণালী মুখার্জি, সৈকত মিত্র ও রন্তিদেব সেনগুপ্ত। বক্তব্য রাখেন মতুয়া সমাজের প্রতিনিধিরা। যে খবর কোনো কোনো সংবাদপত্রে আজকের সংবাদপত্র বেরিয়েছে বলে আমি অন্তত দেখেছি। আরো নতুন নতুন অনেক কথা আছে, সেগুলো পরে আসবো। আমি প্রথমে এদের একটু পরিচয় করিয়ে দিই আপনার যারা এসেছে। এখানে আছেন নিশিকান্ত বিশ্বাস, আপনি একটু দাঁড়িয়ে ইনি রানাঘাট থেকে এসছেন। এনার 2 ছেলে, নির্মল বিশ্বাস এবং মণিশঙ্কর বিশ্বাস। ডিসেম্বর 2024 থেকে এরা বন্দী আছে মহারাষ্ট্রে আকোলাতে। এই ঘটনার পর এনার স্ত্রী স্ট্রোক হয়ে প্যারালাইজ হয়ে আছে শয্যাশায়ী, এবং এই ঘটনার পর থেকে এনার শরীরও যথেষ্ট খারাপ। আজকে উনি বলবেন, আমি ওনাকে এখন বলতে বলবো। এখানে আছেন স্বপন সরকার, পরিমল মণ্ডল, প্রীতম বিশ্বাস, এবং বিশেষ করে এরা সবাই মতুয়া। এটাও আপনারা একটু জেনে নিন। আচ্ছা, এখানে এসছেন হাবড়া থেকে গোলাম মণ্ডল। 8ই জুন রাত 2টায় মহারাষ্ট্র পুলিশ এনাকে অ্যারেস্ট করে। 14ই জুন অব্দি আটকে রেখেছিল এবং তার সাথে এমনই ব্যবহার করা হয়েছিল, ফিরে এসে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এনার সঙ্গে আছেন মনিজুল হক এবং অভিজিৎ ছাড়া। দু একটি বিষয় আরো আপনাদের কাছে তুলে ধরছি। সুইটি বিবি, তিনি একজন ভারতীয় নাগরিক, বীরভূম জেলায় থাকেন। মোরারই তার স্থায়ী ঠিকানা, সেখানকার তিনি বাসিন্দা। এবং শুধু তিনি বাসিন্দা না, 3 প্রজন্ম ধরে তারা বাসিন্দা। তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরো 4 জনকে পাঠানো হবে। তার মধ্যে 3 জন হচ্ছে মাইনার
অর্থাৎ কম বয়সী, আর একজন হচ্ছেন গর্ভবতী মহিলা। উড়িষ্যায় এ পর্যন্ত যা খবর পাওয়া গেছে, প্রায় 400 জনের উপর তাদের বিভিন্ন পর্যায়ে ডিটেন করা হয়েছে। এরা হচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা থেকে কাজ করতে গেছিলেন। উড়িষ্যায় এর আগেও আরো 100 জনের উপর পরিযায়ী শ্রমিককে এরকমভাবে ডিটেন করা হয় এবং তাদের, আপনারা অনেকেই জানেন, একটা শব্দ এখন খুব পরিচিত হয়েছে, পুশব্যাক। তো এদের অনেককে এইভাবে পুশব্যাক করা হয়েছে। আপনারা এটাও জানেন যে এইরকম যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের জন্য কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলায় চালু করা হয়েছে, যাতে তারা কোথায় আছে সে সম্পর্কে ডিটেলস খবর পাওয়া যায়। তো হেবিয়াস কর্পাস এরা কোর্টে গৃহীত হয়েছে এবং তার মামলা শুরু হয়েছে। আমার কাছে যে অ্যাপিলটা করা হয়েছে সেই অ্যাপিলটাও আছে, যদি আপনাদের কারো দেখার হয় আপনারা দেখতে পারবেন। দেবাশিস দাস হুগলি চুচুড়া থেকে উড়িষ্যায় ডিটেন হয়ে আছে, পাওয়া যাচ্ছে খোঁজ। কুচবিহারের আরতি ঘোষের নাম আপনারা ইতিমধ্যে পেয়েছেন, 52 বছর বয়স তার। তার অপরাধ হচ্ছে তার বিয়ে হয়েছিল আসামে। আসামে বিয়ে হওয়ার কারণে তার স্বামীর সম্পর্কে ওখানে যে অসমে যা চলছে, এখন তো গুরুগ্রাম থেকে অসম সমস্ত জায়গাতেই এই যে আপনার হঠাৎ করে একটা ব্যবস্থা চালু হয়েছে যে দিল্লির একটা খোঁজ চলছে যে কে বিদেশি, কে স্বদেশী, কে নাগরিক, কে নাগরিক না। আসামে তো ব্যাপক চলছে, সেখানে কি হয়েছে আপনারা জানেন। আসামে এনআরসিতে 1500 জন প্রভাবিত হয়েছে নাগরিকরা। সম্মানীয় সৈকত মিত্র, নমস্কার সকলকে। দেখুন, একটা কথা বেশ কিছুদিন ধরে ঘুরছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। কোন পরিযায়ী শ্রমিক? যাদের মাতৃভাষা বাংলা। আমি নিজেকে একজন শ্রমিক বলেই মনে করি। ইনফ্যাক্ট আপনারা আমার সামনে, আপনারা যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আমরা শ্রমের বিনিময়ে কিন্তু আমরা আমাদের জীবন ধারণ করি, কাজে আমরা প্রত্যেকেই শ্রমিক। আমি জানি না আপনাদের মধ্যে কারোকে বাংলা ছেড়ে বাংলার বাইরে যেতে হয় না, হয়তো তাই জন্য আপনারা অনেকে হয়তো বুঝতেও চাইছেন না। এবং অদ্ভুত ভাবে দেখলাম যে আমাদের খুব প্রিয় একজন সাংস্কৃতিক কর্মী, তিনি বললেন কোথায় হয়েছে। তিনি সারা ভারতবর্ষের খুব মানি গুণী একজন অভিনেতা। তিনি বললেন একজনকে দেখাও কোথায় বাঙালির উপর আক্রমণ হয়েছে। তার মানে এটা পরিষ্কার যে যারা এগুলো দেখতে চান না তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যাদের চোখটা খোলা, মনটা খোলা এবং পরিষ্কার ভাবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি তাই নিয়ে আমাদের ভাবনা চিন্তা, সেগুলো ব্যক্ত করার জন্য, উদ্বেগ প্রকাশ করার জন্য আমরা এখানে রয়েছি। সেগুলো কিন্তু ঘটনা ঘটছে আপনাদের সকলের সামনে, যারা আজকে এখানে এসে নানান কথা ভারতবর্ষের চিত্রটা দেখি এবং বিভিন্ন যে সরকারি তথ্য এসছে 2011 সেন্সাসকে আপনি ধরতে পারেন, কিংবা তার পরবর্তী যে তথ্যগুলো এসছে, আমরা দেখি সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কোন রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে। 1 নম্বরে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। 2 নম্বরে কোন রাজ্য আছে? বিহার। 2006 সাল থেকে এনডিএ সরকার, প্রায় 20 বছর, মাঝখানে কয়েক মাসের জন্য এদিক ওদিক হয়েছে, মোটামুটি 20 বছর ধরে এনডিএ সরকার আছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ কিন্তু প্রথমে আসে না।
আপনারা এতক্ষণ সকলের কথা শুনলেন, বিশেষ করে যারা ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলার জন্য যারা হেনস্থার শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের কথা শুনলেন। একটু যদি দেখেন যে অত্যাচারের ধরনগুলো পে লোডার দিয়ে একজনকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে সীমান্তের বাইরে। কিছু পরিযায়ী বাঙালি মানুষকে তাদের সুইং জ্যাকেট পরিয়ে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে জাহাজ থেকে। রোহিঙ্গা দিল্লিতে জয় হিন্দ কলোনিতে শিশু বৃদ্ধা নিয়ে যে বাঙালি পরিবারগুলি থাকেন, বিরানি দীক্ষায়ী পরিবার, তাদের জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও সেই দিল্লি হাইকোর্টে সেই মামলায় তারা জিতেছেন। আজকে একটি দৈনিক সংবাদপত্রে দেখলাম গুড়গাঁওতে গাড়ি এসে ওই পরিযায়ী বাঙালি শ্রমিকদের ধরে নিয়ে যাচ্ছে। রাত্রিবেলা রাতের অন্ধকারে গাড়িতে এসে তাদের তুলে নিয়ে গিয়ে সেখানে তাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। গুড়গাঁও থেকে সেই কলোনি থেকে মানুষগুলো প্রাণের ভয় পালিয়ে আসছে। এই ধরনের অত্যাচার কারা করে? কোন সভ্য ভদ্র মানুষের পক্ষে এই ধরনের অত্যাচার করা সম্ভব না। এই ধরনের অত্যাচার করেন যারা, তারা মাফিয়া এবং তারা দুর্বৃত্ত। আর এই ধরনের অত্যাচারগুলোকে যারা সমর্থন করেন তারাও মাফিয়া এবং তারাও দুর্বৃত্ত। আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে একটা কথা বলতে চাই যে এই অত্যাচারের বিরুদ্ধে, বাঙালির উপর এই অত্যাচারের বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়াবে পশ্চিমবঙ্গের বাঙালি। কিন্তু সেই সঙ্গে আমরা এই দেশে বিভিন্ন প্রদেশে ভাষাভাষী, বিভিন্ন ভাষার যারা মানুষ বাস করেন, যারা গণতন্ত্রের আস্থা রাখে, যারা মানবিক অধিকারের উপর মানবাধিকারের আস্থা রাখে, আমরা তাদের কাছে আহ্বান জানাই যে বাঙালির উপর এই অত্যাচারের বিরুদ্ধে তারাও রুখে দাঁড়ান। কারণ এটা শুধু বাঙালির উপর অত্যাচার নয়, এটা গণতন্ত্রের উপর অত্যাচার। এটা দেশের মানুষের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ এবং মানবাধিকারের লাঞ্ছনা। কাজে এর বিরুদ্ধে শুধু বাঙালি কেন, ভারতবর্ষের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের রুখে দাঁড়ানো উচিত। কারণ আজ আঘাতটা বাঙালির উপর আসবে, কাল যে তামিলদের উপর আসবে না, কথা কে বলতে পারে? তারপরের দিন মালায়ালিদের উপর আসবে, তারপরের দিন পাঞ্জাবিদের উপর আসবে না, কে বলতে পারে? কাজে আজ তারাও সবাই রুখে দাঁড়ান। এই রাজ্য থেকে 12 জন বিজেপি বিধায়ক, নির্বাচিত বিধায়ক আছে, তারা একটি কথা বলেন এই অত্যাচারের বিরুদ্ধে, বরং তারা নানা রকম যুক্তিতর্ক দিয়ে ওই অত্যাচারগুলিকে সমর্থন করছে। বাঙালির ভোটে জিতেছে এরা, বাঙালির ভোটে জিতে আজকে বাঙালির বিরুদ্ধাচার করছে। যদি একটু হাত তুলে কাহিনী বলেন। বিজেপি মূলত বলছে যে রোহিঙ্গা বা বাঙালি বাংলাদেশের মুসলমানদের তাড়া করবে বা এনআরসি করবে, কিন্তু দেখা যাচ্ছে উত্তম কুমার বোসবাসী, আরতি ঘোষ, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস প্রায় সকলেই সনাতনী হিন্দু, তাদেরকে এনআরসি নোটিশ দিয়েছে। কি বলবেন? আপনি একটু সাংবাদিক সম্মেলনে দেখতে ঢুকেছেন। ওনার নাম নিশিকান্ত বিশ্বাস, ওনার 2 ছেলে এখনো জেলে আছে। এই ঘটনায় এই ঘটনার ধাক্কায় ওনার স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এবং উনি বলেছেন এরা সবাই মতুয়া সম্প্রদায়, এবং ওনারা বলেছেন যে ওনারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারপরেও ওনাদের এই অত্যাচার সহ্য করতে হয়েছে। ফলে যেটা পণ্ডিতদা বললেন, এইটা একটা অপপ্রচার যে শুধুমাত্র মুসলিমদের নিশানা করা হচ্ছে। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি। কতজন জেলে আছে? একটা প্রসঙ্গ ছিলেন যে আপনারা যদি নতুন সাংস্কৃতিক ফিল্মের সঙ্গে যুক্ত, আপনি নাম করেন না, কিন্তু যখন আপনি কথা বললেন আমি বলছি কি মনে হয় এটা কি ওটা রাজনৈতিক বাধ্যবাধকতা নাকি বাংলার সঙ্গে সংযোগ কম থাকার কারণ? দুটোর মিশেল। উনি এখন বাংলায় থাকেন না, বাংলায় কাজ করতে আসেন। সেরকম ভাবে বলতে গেলে উনিও পরিযায়ী, উনি পরিযায়ী বাঙালি হয়ে গেছেন। তবে ওনাকে যেভাবে একটা সময় দেখেছিলাম মানুষের পাশে দাঁড়াতে, ওনার কাছ থেকে এই কথাগুলো সত্যি আশা করা যায় না। এবং কোথায় কি হচ্ছে আমাকে একজন দেখাও, শয়ে শয়ে হাজারে হাজারে হচ্ছে, হয় আপনারা দেখান না, কিংবা ওনার আশেপাশে যারা থাকে তারা কেউ ওনাকে বলেন না যে ঘটনা কি ঘটছে। উনি যদি চোখ খুলে দেখেন
আমার মনে হয় না যে এত খানিকটা অমানবিক উনি, আমি অন্তত মানে ব্যক্তিগতভাবে মানি না। আরেকটা যেটা বললেন, ওনার বাধ্যবাধকতা থাকতেই পারে, হয়তো সেই কারণে বলছেন, এটা বলতে পারেন। একটা পয়েন্ট যোগ করে দিই, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, নাম করেই বলছি, বা যে এই সময় বাঙালিদের উপর এই অত্যাচারকে সমর্থন করবে, আসলে তারা আজকের বাংলায় রাজাকার। এবং যত তুমি রাজাকার হবে, একদিন তোমাকে জাতির ধানকার হতে হবে। এখনো পর্যন্ত জেলে কতজন আছে এরকম কোনো ইনফরমেশন আছে? একটা ফিগার তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং সামিউল ইসলামও একটা ফিগার দিয়েছেন। সেই ফিগারটা সব মিলিয়ে 4টে রাজ্য মিলিয়ে 1000-এর উপরে, সবচেয়ে বেশি এই মুহূর্তে উড়িষ্যায়। হ্যাঁ, কিন্তু এইটা বিহার দিয়ে ওরা একটা এক্সপেরিমেন্ট করতে চাইছে, কিন্তু এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিছু ভয়াবহ তথ্যের উঠে আসছে। আমি যেমন নাকি একটা চ্যানেলে সেদিন দেখলাম যে ওই যে বিহারের একজন মানুষ, সাংবাদিক, 30 বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন হিন্দু কাগজে, এবং অত্যন্ত সিনিয়র সাংবাদিক, দায়িত্বপূর্ণ লোক মানুষ। তিনি বলছেন যে তারা সরকারি তথ্য অনুযায়ী ওখানে 3 কোটি পরিযায়ী শ্রমিক আছে বিহারে, আর ওখানে ভোট সংখ্যা কত? 8 কোটি। এইবার আপনি বলুন, আজকে ওই এর আগে মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায়, দিল্লি ইয়েতে 30 লাখ, 35 লাখ, কোথাও 40 লাখ এরকম ভোট বাড়িয়ে দিয়ে তারা ওখানে মানে একটা অদ্ভুত রেজাল্ট করে জিতে গেছে। হ্যাঁ, এবার তো উল্টো খেলা, এবার হচ্ছে ভোট কাটো, যাদের আমার বিরোধীদের ভোট কাটো। আগে ছিল ভোট জোড়ো, এখন হচ্ছে বিরোধীদের ভোট কাটো। তো এইবার এই খেলাতে এই করতে গিয়েই এই এসআইআর এর যে প্রকল্প নিয়ে আসছে। কিন্তু কথা হচ্ছে যে আজকে এটা করতে গেলে তো একটা চুক্তির উপর দাঁড় করাতে হবে। হ্যাঁ, তারপর তো কোর্ট আছে। কিন্তু ওরা যেটা চাইছে যে এরকম একসাথে 68 লক্ষ টাকা এরকম একটা কথা শুনছি, সব বিশাল একটা অঙ্ক বাদ দিয়ে দেবো, এই নিয়ে ঝঞ্ঝাট। আর তারপরে ওখানকার রাজনৈতিক দলগুলোকে এটা মেনে নেবে? আর যদি 65 লক্ষ 68 লক্ষ ভোট যদি বাদ দিয়ে দেয়, সেটা তো তারা মেনে নেবে না। আগামী দিনে এই সমস্ত বিষয়টাকে গুলিয়ে দিয়ে যাতে নাকি ওখানে একটা ভোট নিয়ে কেওয়াস হয়, ভোট মানে লোক ভোট বয়কট করবে না, ভোট দিতে পারবে না, কি হবে এখন সমস্ত ব্যাপারটাই আমাদের এখন মানে একটা ইয়ের মধ্যে রয়েছে, একটা রহস্যের মধ্যে রয়েছে, যে আগামী দিনে কি হবে আমরা জানি না। কিন্তু যত সিম্পল ভেবেছিল ওরা খেলবে, সেটা পারবে না। কারণ একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গতবার যে ভোটার লিস্টের ভিত্তিতে ভোট হয়েছিল, সেই ভোটার লিস্টে কিন্তু মানে মাত্র সামান্য কয়েক দশমিক 27 পয়েন্ট, এরা বোধ হয় 3 না 4, আর ওরা বোধ হয় 27.7, এইরকম একটা মানে একেবারে ফটো ফিনিশে বিজেপির ওই এনডিএ জিতে গেছিল গতবার। এবার তো ইয়েরা আরো বেশি ঐক্যবদ্ধ। হ্যাঁ, এবং সেখানে নর্মাল ভোট হলে তো ওরা তো মানে হেরে ভূত হয়ে যেত। এখন সেই জন্য এই সমস্ত কাজকর্ম করছে, যদি কিছু ভোটার বাদ দিয়ে যদি কিছু ভোট করাতে পারে, এবং সেখান থেকে যদি কিছু ফল লাভ হয়। পশ্চিমবাংলায় এসআইআর হলে কি আদৌ সেটা করা সম্ভব হবে? গতকাল তো প্রশিক্ষণ শুরু হয়ে গেল। ওরা চেষ্টা অনেক কিছুই করবে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখানে তো কেউ ফাঁকা ময়দান ছেড়ে দেবে না। আর পশ্চিমবঙ্গে তো এটা তো আরো অনেক কঠিন লড়াই, কারণ এখানে সবাই অ্যালার্ট আছে, এখানে সংগঠন যথেষ্ট তৈরি, এবং বুথ লেভেলে হ্যাঁ তৃণমূলের সংগঠন আছে। সুতরাং এখানে অত সহজে কিছু করতে পারবে না। একমাত্র ওই শেষ মুহূর্তে ফাইনাল লিস্ট বার করে এক গাদা লোককে বাদ দিয়ে যদি করতে যায়, একটা বিরাট হাঙ্গামা হবে। কি অশান্তি হবে, কি হতে পারে না হতে পারে, এখন সবটা বলা মুশকিল। কিন্তু কথা হচ্ছে এখানে ফাঁকা জমি পাবে না, ওয়াকওভার কেউ দেবে না, এখানে মানে যেটা খুব কঠিন। এখানে তৃণমূল একেবারে দাঁতে দাঁত দিয়ে লড়বে।